প্রায় ৪০ বছর আগে সৌদিতে যাওয়া ৫৪,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ, না হলে ২২ লাখ প্রবাসীকে ফেরত পাঠানোর হুমকি। পেছনের কারণ খোঁজার পরামর্শ। এই গেট থেকে বলে ওই দিকে যান, ওই দিক থেকে বলে এই দিকে যান। প্রতিদিন আইসা আমরা ফিরে যাই। ১২০ জন প্রথম নিছে আর বাকি সব লাখে বিক্রি করতেছে। আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা এলেও পিছু ছাড়ছে না বিড়ম্বনা। বিমান কার্যালয়ে হাজারো প্রবাসীর ভিড়, নেই শৃঙ্খলার বালাই। ১ অক্টোবর থেকে ফ্লাইট চালু। অটো প্রমোশন নয়, নিজস্ব পদ্ধতিতে মূল্যায়ন করবে স্কুলগুলো। জাতীয় শিক্ষা বোর্ডের বৈঠক শেষে ব্রিফিং। বিবেচনায় নেওয়া হবে অনলাইন ক্লাস। বাড়তে পারে ঝরে পড়ার সংখ্যা। স্বাস্থ্যের গাড়ি চালক মালিকের আত্মীয় স্বজনের নামেও অঢেল সম্পদ, আয়কর রিটার্নেও গরমিল। ২ কোটি টাকার সম্পদের উৎস অজানা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। রোহিঙ্গা ইস্যুটি বারবার গলার কাঁটা হয়ে উঠছে বাংলাদেশের। সৌদি আরবে অবস্থানরত ৫৪,০০০ রোহিঙ্গাকে এবার বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে দেশটি। না হয় সেখানে বর্তমানে কর্মরত ২২ লাখ বাংলাদেশিকে ফেরত পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে। তবে কোনো রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে রোববার জরুরি বৈঠকে বসবেন দুই দেশের মন্ত্রী। এহসান জুয়েলের রিপোর্ট। আগে থেকেই অবস্থানরত ৩ লাখ সহ প্রায় ১১.৫ লাখ রোহিঙ্গার বাস এখন বাংলাদেশে। মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে সৌদি আরবের চাপ। মানবিক কারণ দেখিয়ে ১৯৮০-৯০ সালের দিকে কয়েক হাজার রোহিঙ্গাকে আশ্রয়ে সৌদি। বাংলাদেশি ভুয়া পাসপোর্ট নিয়েও অনেক রোহিঙ্গা দেশটিতে যায়। এখন সে দেশে আশ্রয়রত ৫৪,০০০ রোহিঙ্গাকেই বাংলাদেশের পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে সৌদি। তারা কিন্তু এটা বলে নাই যে ৫৪,০০০ কি তোমরা নিয়ে যেতে, বলছে তাদের তোমাদের দেশের পাসপোর্ট ইস্যু করো। এদের তো কোনো পাসপোর্ট, কোনো ডকুমেন্ট নাই। তোমরা যদি ওদের পাসপোর্ট ইস্যু করো, রিইস্যু করো, তাহলে ভালো। আমরাও করিনি। অন্যথায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর হুমকি দেশীয় শ্রমিকদের অন্যতম এই বাজারের। বলছে যে তোমরা যদি এগুলো না নাও কিংবা এদের পাসপোর্ট ইস্যু না করো, তাহলে তোমাদের যে এত লোকজন আনতেছি অন্যান্য দেশের থেকে বেশি, আমরা এটা বন্ধ করে দিব। আর তোমাদের ২২ লাখ লোক এখানে থাকে, তাদের সম্পর্কে আমরা নেতিবাচক অবস্থান নেব। সৌদির দাবিতে রোহিঙ্গাদের কাগজপত্র যাচাইয়ে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি কমিটি করেছে বাংলাদেশ। তবে চাপের কাছে নতি স্বীকার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। পুরো বিষয়টাই কিন্তু আমাদের নিজস্ব দুর্বলতা থেকে এসছে। প্রথম দুর্বলতাটা হলো যে এই যে পাসপোর্ট পাওয়া এবং ফেক সার্টিফিকেট গুলি পাওয়া, সেগুলি কিন্তু এখন বাস্তব ফ্যাক্টর হিসেবে দেখা দিচ্ছে। এটা একটা। আর দ্বিতীয় যে জিনিসটা থাকে, কূটনৈতিকভাবে আমাদেরকে অবশ্যই শুধুমাত্র সৌদি আরব না, অন্যান্য রাষ্ট্রগুলির সাথেও এইখানে একটা তৎপরতা চালাতে হবে। কারণ ওআইসি রাষ্ট্রগুলি পারে এই বিষয়টাতে রিয়াদের একটা পজিটিভ সম্মতি তৈরি করতে। ২৭শে সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রীর সাথে জরুরি বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি উত্থাপন করলে নিজেদের অবস্থান জানিয়ে দেবে বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সৌদি আরব নিজস্ব বৈশ্বিক ভূ রাজনীতিতে তাদের সংকট কাটাতে এই অযৌক্তিক চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দিলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় এ ধরনের চাপ সৃষ্টির আসল কারণ খুঁজে বের করার তাগিদ বিশ্লেষকদের। ১৯৭৭ সালে তৎকালীন সৌদি বাদশাহ খালেদ বিন আব্দুল আজিজ আল সৌদ মানবিকতার কথা বলে ৫৪,০০০ রোহিঙ্গাকে সে দেশে আশ্রয় দেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সৌদি আরবে অবস্থান করবেন বলে ঘোষণা দেন। এরপর থেকে এই রোহিঙ্গারা সৌদি আরবে বসবাস করে আসছে। দীর্ঘ সময়ের ব্যবধানে সেই রোহিঙ্গাদের সংখ্যা সন্তানাদি নাতিপুতি মিলিয়ে বর্তমানে ২.৫ লাখে দাঁড়িয়েছে। এখন এদের ফেরত পাঠাতে চায় সৌদি আরব, আর এই রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে তারা চাপ দিচ্ছে বাংলাদেশকে। এই চাপ সৃষ্টির পেছনে বর্তমানে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ভূ রাজনীতিতে নিজেদের অবস্থান সংকটের প্রধান কারণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। একসময় ইসলামিক উম্মাহ হিসেবে ও নেতৃত্ব দিচ্ছিল তারা ওয়াইসিতে। সেখানে যখন সৌদি আরবের এইসব কর্মকাণ্ডে কোনো ইসলামিক দেশ, মুসলিম দেশ কাউন্টার একটা অর্গানাইজেশন দাঁড় করার জন্য এ ধরনের একটা কথাবার্তা বিশ্ব পরিমণ্ডলে প্রচলিত হয়েছে। বাংলাদেশের প্রেশার রেস্ট রাখলে বাংলাদেশ সৌদি ব্লকের দিকে হয়তো সৌদি আরব যেটা ফিউচারের কথা চিন্তা করে এই ধরনের ভূ রাজনীতির একটা খেলা হয়তো তারা খেলার চেষ্টা করেছে। তারা তো বাংলাদেশের সিটিজেন না, আমি কোন বিধানে পাসপোর্ট
দিব। যদি পাসপোর্ট দিতেই হয়, সৌদি আরবিয়ার যথেষ্ট ক্ষমতা আছে, মিয়ানমারকে সে প্রেশার দিচ্ছে না কেন পাসপোর্ট দেওয়ার ব্যাপারে, যে তারা যেন পাসপোর্ট দিতে পারে। এই চাপের নেপথ্যে গোপন কারণ ও বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে অভিমত এই নিরাপত্তা বিশ্লেষকের। এর পেছনে সবসময় একটি কোনো গোপন উদ্দেশ্য থাকতে পারে, কারণ আমরা জানি যে এখানে অনেকগুলোই রোহিঙ্গা কাজ করেছে বা যারা এখানে আছে তাদের অনেকেই সৌদি আরব থেকে এসে এদের সাথে মিশে আছে। সম্প্রতি সৌদি আরবে আশ্রিত ৫৪,০০০ রোহিঙ্গা শরণার্থীকে পাসপোর্ট দিতে সে দেশের সরকার বাংলাদেশকে চাপ দিচ্ছে বলে গণমাধ্যম জানিয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে অবস্থানরত প্রায় ৫৪,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে রিয়াদ যে চাপ দিচ্ছে তা নিয়ে দেশটির বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে ঘোর উদ্বেগ। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করা না গেলে আগামীতে বাংলাদেশের শ্রমবাজার ঝুঁকিতে পড়বে। জেদ্দা থেকে আল মামুন শিপনের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ৪০ বছরের অধিক সময় থেকে সৌদি আরবে রোহিঙ্গারা বসবাস করছেন। সৌদি আরবের তৎকালীন মহামান্য বাদশাহ মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গা মুসলিমদেরকে এখানে আশ্রয় দিয়েছেন। এসব রোহিঙ্গারা বিশেষ করে পবিত্র নগরী মক্কা, মদিনা, জেদ্দা, তায়েফ, ইয়াম্বো সহ এসব অঞ্চলগুলোতে বসবাস করছেন এবং রোহিঙ্গারা বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাংলাদেশি দালালদের ব্যবহার করে তারা কিন্তু বিভিন্ন সময়ে বাংলাদেশি পাসপোর্ট হাতিয়ে নিয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করলে কিন্তু তারা এই বাংলাদেশি নাগরিক পরিচয় দিতেন। বর্তমান এই সময়ে সৌদি সরকার যে ৫৪,০০০ রোহিঙ্গাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছে, সে বিষয়ে কমিউনিটি এবং প্রবাসী বাংলাদেশিদের জনমনে আতঙ্ক বিরাজ করছে। যত অপকর্ম আছে সব রোহিঙ্গারা করে, অথচ বাঙালিদের নাম হয়। সাদের চলাফেরা, সাদের আমাদের সমস্যা হয় না, আমাদের চাকরির সমস্যা হবে, আমাদের চলাফেরার সমস্যা হবে। কোনো বিপদে পড়লে রোহিঙ্গারা বাংলাদেশের পরিচয় দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হইতেছে। সৌদি সরকার বলেছেন যে এদেরকে নাগরিকত্ব না দিলে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব, এখানে বাংলাদেশি শ্রমিক কমিয়ে নেওয়া হবে। এ বিষয়েও কিন্তু প্রবাসী বাংলাদেশিরা খুবই আতঙ্কে রয়েছে। বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের সাথে দ্বিপাক্ষিকভাবে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। এদিকে সৌদিগামী সব বাতিল ফ্লাইট চালু হচ্ছে ১ অক্টোবর। ভিসা নিয়েও সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে আকামা ভিসার মেয়াদ নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর পাচ্ছেন না সৌদি প্রবাসীরা। কাগজপত্র হাতে তারা ভিড় করেন মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে। আর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে দিনভর টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় ছিল। দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। শৃঙ্খলা নেই, সঠিক তথ্য নেই, তবু টিকিট বিক্রির খবরে মতিঝিলে ভিড় করেন হাজার হাজার সৌদি প্রবাসী। বৃহস্পতিবার সকাল থেকে ১৬ ও ১৭ মার্চ বাংলাদেশে আসা রিটার্ন টিকিটধারীদের ভিসা, আকামা ও নির্ধারিত অ্যাপস সঙ্গে নিয়ে আসতে বলা হয় বিমান কার্যালয়ে, কিন্তু সেই নির্দেশনা জানা নেই বেশিরভাগ সৌদি প্রবাসীর। আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণাও কাটেনি তাদের দ্বিধা। গভর্নমেন্ট যে আকামার ডেট বাড়াইছে এখনো তো আমি কনফার্ম না। যার ভিসার ডেট আছে এবং কি আকামার ডেট আছে তাদেরকে এখন টিকিট দেওয়া হইতেছে, আর যাদের ভিসার ডেট নেই তাদেরকে বলতেছে যে আপনি ভিসার ডেট বাড়ায় নিয়ে আসেন, কফিলের সাথে যোগাযোগ করেন। পরিস্থিতি মোকাবেলায় আগামী ২৯ তারিখ ঢাকা রিয়াদ ও ৩০ সেপ্টেম্বর ঢাকা জেদ্দা রুটে সৌদি প্রবাসীদের জন্য আর ২টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৮, ১৯ এবং ২০ মার্চের টিকিট যাদের কাছে জেদ্দার টিকিট আছে তারাই কেবলমাত্র এখন থেকে বিমানের কাউন্টারে তাদের আসন বরাদ্দের জন্য যাবেন, এবং যাদের কাছে 18 এবং 19 মার্চের রিয়াদের টিকিট আছে তারাই বিমান কাউন্টারে টিকিট কনফার্মেশনের জন্য যাবেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, সৌদি আরবগামী বিমানের সব বাতিল ফ্লাইট চালু হবে ১ অক্টোবর থেকেই। যাত্রীদের পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে এবং পৌঁছানোর পর থাকতে হবে 14 দিন কোয়ারেন্টিনে। আমাদের রাষ্ট্রদূত সৌদি আরবের আমাদের জানালেন, বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল তারা বলেছে সবগুলো 1 তারিখ থেকে চালু হবে। যাদের ভিসা উত্তীর্ণ হয়ে গেছে সৌদি সরকার বলেছে কোনো সমস্যা নাই, তারা রোববারে তাদের অফিস খুলবে, তখন গিয়ে তারা ভিসা নবায়ন করতে পারে। অন্যদিকে 5 দিন অপেক্ষার পর নতুন করে টিকিট বিক্রি শুরু করেছে সৌদি এয়ারলাইন্স। একই সঙ্গে চলমান সংকট সমাধানে আরও ফ্লাইট বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানায় কর্তৃপক্ষ। যে কষ্ট হয়েছে এমনিতে টিকিট পাইছি, অনেক খুশি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি টিকিট পাইছি। টিকিট প্রত্যাশীদের অনেকে অভিযোগ করলেন কালোবাজারে টিকিট বিক্রি এবং সঠিক তথ্য না পাওয়ার। এই গেট থেকে বলে ওই দিকে যান,
ওই দিক থেকে বলে এই দিকে যান। বলছে যে 500 পর্যন্ত নিব, কিন্তু লাস্টে দেখবেন যে আপনারা ব্ল্যাকে সব মনে করেন যে বিক্রি করে দিব। সৌদি এয়ারলাইন্সের টিকিট বুকিং ম্যানেজার জানান, বৃহস্পতিবার প্রাথমিকভাবে 500 টোকেনধারীকে টিকিট সরবরাহ করা হবে, বাকিদের পর্যায়ক্রমে টিকিট দেয়া হবে। আজকে আমরা 500 সার্ভ করার ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। কালকে পরশু এভাবে গ্রাজুয়ালি আমরা করব, যত তাড়াতাড়ি পারে এটা ক্লিয়ার আপ করার চেষ্টা করব। বুধবার চলমান সংকট সমাধানে সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ 24 দিন বাড়ানো হয়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। স্বাস্থ্যের গাড়ি চালক মালেক শুধু নিজের নামেই নয়, সম্পদ গড়েছেন অনেকের নামেই। তার বেশিরভাগ সম্পদই স্ত্রী ও তার আত্মীয় স্বজনের নামে। তথ্য গোপন করেও আয়কর রিটার্নে প্রায় 2 কোটি টাকার সম্পদের কোনো বৈধ উৎস দেখাতে পারেননি মালেক ও তার স্ত্রী নার্গিস বেগম। এদিকে স্বাস্থ্য খাতে অর্থের নয়ছয়ের সুযোগ সৃষ্টিতে মন্ত্রণালয়কে দুষছেন খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2017-18 সালে মালেক ও তার স্ত্রীর সম্পদ পাওয়া যায় 2,30,99,000 টাকা, পারিবারিক ব্যয় 10,20,000 টাকা। অথচ তিনি ও তার স্ত্রী নার্গিস বেগমের আয় দেখান 45,50,000 টাকা। বাকি 1,85,00,000 টাকার কোনো বৈধ উৎসই তিনি দেখাতে পারেননি। এছাড়া তার অঢেল সম্পদের মালিকানায় রয়েছেন পরিবারের সদস্যরা। এর মধ্যে হাতিরপুল এলাকায় নির্মাণাধীন 10তলা ভবনের কাজ স্থগিত আছে আদালতের হস্তক্ষেপে। মেয়ের নামে রয়েছে 15 কাঠার উপর ডেইরি ফার্ম। এছাড়া আরেক স্ত্রীর সম্পদের বিবরণী দাখিল করেননি তিনি। সম্পদের বেশিরভাগই পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন মালেক। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের বদলি ও পদোন্নতি এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বাণিজ্যে আদায় করা বিপুল পরিমাণ অর্থের কোনো হদিস পাওয়া যায় না। শুধু মালেক নয়, স্বাস্থ্যের দুর্নীতিতে এখন পর্যন্ত যেসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনুসন্ধানে দেখা যায় প্রত্যেকেই আয়কর ফাঁকি দিয়েছেন। এতে করে এটা প্রতীয়মান হয় যে সরকারের হাজার কোটি টাকা ব্যয় করে যে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত হয়, তাতে কিছু সাধারণ লোক হয়তোবা সেবা পেয়ে থাকেন, কিন্তু এটাকে আসলে সেবা প্রতিষ্ঠান না বলে সিন্ডিকেট যেভাবে এটাকে করায়ত্ত করে রাখে এবং কর্মকর্তা কর্মচারীরা যেভাবে দুর্নীতি করেন, তাতে করে এটাকে একটা ব্যবসা বলাই ভালো, স্বাস্থ্য ব্যবসা। স্বাস্থ্যের কর্মকর্তা কর্মচারীদের কোটিপতি বনে যাওয়া, মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণহীনতাকে দুষছেন সচিব সভাপতি। এর যে দায় এড়াবার সুযোগ তো কারণেই, যে যারা উচ্চতর পর্যায়ে বসে আছেন, যারা এগুলো তদারকি করছেন, অবশ্যই যে তাদেরকে এর দায় বহন করতে হবে এবং তাদেরকে সচেষ্ট হতে হবে যে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্নীতি করবার সুযোগ না পান। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ব্যবস্থা শীর্ষক শীর্ষ পর্যায়ের ভার্চুয়াল রাউন্ড টেবিলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন সহ বিশ্ব সম্প্রদায়কে 5 দফা পরামর্শ দেন তিনি। এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের নেয়া ডেল্টা প্ল্যান 2100 প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। Political leadership must encourage robust international collaboration. The global temperature increase must be limited up to 1.5 degrees Celsius and all Paris provisions must be implemented. Promised funds have to be made available to the vulnerable countries. Polluting countries must increase their NDCs through necessary mitigation measures. Recognize that rehabilitation of the climate refugees is a global response. স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 28 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1540 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,55,384 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,900 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 18,75,537 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,540 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,55,384 জন। 24 ঘন্টায় মারা গেছেন 28 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,072 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,139 জন। মোট সুস্থ হয়েছেন 2,65,092 জন।
বিএনপি বিদেশে বসে সরকার পতনের ষড়যন্ত্র করে আবার দেশে নির্বাচনের অংশ নেওয়ার কথা বলে, এটি তাদের ষড়যন্ত্রের রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে অনলাইনে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি একথা বলেন। তারা বিদেশে বসে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করে আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলছেন। এ থেকে বিএনপি দ্বিচারিতা এবং ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট হয়। মুখে নির্বাচন আর গণতন্ত্র, অন্তরে দ্বিচারিতা আর ষড়যন্ত্র, এটাই বিএনপির রাজনৈতিক দর্শন। কখনো জেদ্দা, কখনো আবুধাবি, কখনো লন্ডনে, যেখানেই গোপন বৈঠক করুন সব খবরই কিন্তু সরকার পায়। সিনেমায় সুদিন ফিরিয়ে আনতে নতুন নতুন সিনেমা হল নির্মাণ সহ বিশেষ তহবিল গঠনের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে তথ্য ভবনে ভালোবাসা প্রীতিলতা সিনেমার মহরত অনুষ্ঠানে তিনি একথা জানান। সিনেমায় যেন ইতিহাস বিকৃত না হয় সেদিকে খেয়াল রাখতে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল এবং যে সিনেমা হলগুলো চালু আছে সেগুলো আধুনিকায়নের জন্য এবং নতুন সিনেমা হল নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছিলাম একটি বিশেষ তহবিল গঠন করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী সেই বিশেষ তহবিল গঠন করার অনুমতি দিয়েছেন। অটো প্রমোশন নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। এ নিয়ে একটি গাইডলাইন তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক। বৃহস্পতিবার বিকেলে পরীক্ষা সংক্রান্ত এক সভা শেষে একথা জানান তিনি। তবে শিক্ষাবিদরা বলছেন এ ধরনের সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীর ঝরে পড়ার সংখ্যা বাড়বে। করোনাকালে জনজীবন ধীরে ধীরে সচল হলেও এখনো থমকে আছে দেশের শিক্ষা খাত। গেল মার্চ থেকে তালাবদ্ধ স্কুলগুলো, পরে আগস্টে সরকারের এক সিদ্ধান্তে বাতিল হয় জেএসসি জেডিসি পরীক্ষা। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভার্চুয়াল সহ নানা মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যখন শিক্ষাবর্ষের 2 থেকে 3 মাস বাকি, ঠিক তখন লাখ লাখ শিক্ষার্থীর শ্রেণী পরিবর্তনের বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন সংশ্লিষ্টরা? রাজধানী বকশীবাজারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বৈঠকে বোর্ড প্রধানরা সিদ্ধান্ত নেন অটো প্রমোশন নয়, শ্রেণী পরিবর্তন হবে মূল্যায়নের ভিত্তিতে। মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ক্লাস হয়েছে, শ্রেণী কার্যক্রম চলেছে। সংসদ টিভিতে লেখাপড়া চলছে, সেখান থেকেও কিছু শিক্ষার্থীরা লেখাপড়া জানছে। আমাদের অনলাইন ক্লাসগুলি হচ্ছে। এরপরে যদি ক্লাস শুরু করবার কোনো সুযোগ তৈরি হয় যে কোনো মাসেই, সেই সময় থেকে ডিসেম্বর পর্যন্ত যতটুকু পড়ানো সম্ভব হবে সেই জায়গার উপর ভিত্তি করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য মূল্যায়ন করা হবে। এ ব্যাপারে প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নির্দিষ্ট গাইডলাইন প্রণয়নের চেষ্টা করছেন তারা। এছাড়াও একাদশ থেকে দ্বাদশে উত্তীর্ণ করার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করবে বলেও জানান এ কর্মকর্তা। আমাদের পরীক্ষা উন্নয়ন ইউনিট আছে, তাদের মাধ্যমে আমরা তাদেরকে একটি গাইডলাইন তৈরি করে দেব। শিক্ষাবিদরা বলছেন এ ধরনের সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীর ঝরে পড়ার সংখ্যা বাড়বে। এখন সেপ্টেম্বরের 24 তারিখ এসে যখন আমরা বলছি গাইডলাইন দিব, এখনো গাইডলাইন তৈরি হয় নাই, তাহলে কিন্তু বাচ্চাদেরও তৈরি হওয়ার জন্য একেবারেই সময় নেই, আর টিচারদের তো নেই। তাই এই অবস্থাটাই আমাদের ড্রপ আউট অনেক বেশি বাড়িয়ে দিবে এবং এই 80% বাচ্চা কিন্তু অনলাইন থেকে বঞ্চিত। তাই আমরা যদি পরীক্ষা নেই, তাদের বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমাদের নির্দেশনা দিতে হবে। লাখ লাখ শিক্ষার্থীর কথা মাথায় রেখে খুব দ্রুত কার্যকর পদ্ধতি প্রণয়নের পরামর্শ এই বিশ্লেষকের। তোহা খান তামিম, সময় সংবাদ। দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিলের মাধ্যমে ডাকাতি করলেও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার কোনো দায়িত্ব নিচ্ছে না বলে অভিযোগ ঢাকা উত্তরের মেয়রের। অন্যদিকে এইসব চিকিৎসা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাজধানীতে প্রতিদিন প্রায় 4000 মেট্রিক টন বর্জ্য উৎপাদিত হয়। এর মধ্যে 200 মেট্রিক টনের বেশি ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য। বেসরকারি সংস্থা প্রিজম বাংলাদেশের তথ্য মতে দেশের 14,770টি সরকারি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 1,500 প্রতিষ্ঠানের বর্জ্য সঠিক নিয়মে ধ্বংস করা হয়। এসব হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে সরকার। এ অবস্থায় বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের মেয়র সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় উত্তরের মেয়র চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সহ হাসপাতাল কর্তৃপক্ষের রোগীর কাছ থেকে অতিরিক্ত বিল নেয়ার অভিযোগ করেন। বিভিন্ন হাসপাতালগুলা মানুষ থেকে ডাকাতির মাধ্যমে তারা পয়সা নিচ্ছে, জমি জমা বেচা হাসপাতালের বিল পরিশোধ করছে। বর্জ্যগুলোকে নিয়ে কোথায় রাখবো এটা টোটাল একটা কিন্তু ডিসিপ্লিন কিন্তু করা দরকার। চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনার কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র। এই চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সহ প্রত্যেকটা বিষয়ে আমরা উল্লেখ করব, আমরা তাদেরকে নিবন্ধনের মাধ্যমে এনে তাদেরকে এই বাস্তবায়ন করতে। নিবন্ধন ব্যতীত বেসরকারি হাসপাতাল ক্লিনিক এগুলো আর চলতে দেওয়া হবে না। চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় যে সমস্ত আপনার লজিস্টিক সাপোর্ট নাই ওগুলো এনশিওর করবেন, আর না হলে তাদের ক্লিনিক অবশ্যই বন্ধ দেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মেয়রদেরকে উদ্বুদ্ধ করব। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগ সমন্বিত উদ্যোগে কাজ করবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। অভিযান হলো এই জন্য যাতে নাকি এই কাজটা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিশ্বখ্যাত ব্র্যান্ড রোলেক্স, টাইটানের ঘড়ি, সিটিজেন ও ক্যাসিও ক্যালকুলেটর সহ বিশ্বের নামি দামি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য অর্ধেক দামে বিক্রি হচ্ছে রাজধানীর পাটুয়াটুলিতে। র্যাবের অভিযানে মিলেছে গ্রাহক ঠকানোর এমন ব্যবসার খবর। বিক্রেতারাও বিষয়টি স্বীকার করে বলছেন চাহিদার কারণে এসব বিক্রি করছেন তারা। রোলেক্স, টাইটানের মতো বিশ্বখ্যাত সব ব্র্যান্ড থরে থরে সাজানো শোকেসে, গোডাউনেও রয়েছে ব্যাপক মজুদ। তবে একটু আসল নয়, নকল সবই। এজন্য এক ফাঁকির রাজ্য। রাজধানীর পাটুয়াটুলির হাজী ইলিয়াস মার্কেটে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা মেলে এমন চিত্রের। শুধু ঘড়িই নয়, রয়েছে ক্যালকুলেটর সহ আরও কিছু পণ্য। মোড়ক দেখতে আসল হলেও ভেতরের পণ্যটি তৈরি হয় দেশেই। আবার কিছু পণ্য নকল করে বানিয়ে নিয়ে আসা হয় চীন থেকে। নকল পণ্য বিক্রির কথা স্বীকার করে বিক্রেতারা বলছেন যে কোনো ব্র্যান্ডের ঘড়ি ও ক্যালকুলেটর তৈরি করতে পারেন তারা। নাম ছাড়াও চলবে, নাম হলেও চলবে। এখন চাইনিজরা দিছে, কেউ আইনা আমাদেরকে দিচ্ছে। স্টকবাজার, মৌলভীবাজার থেকে আয়না বিক্রি করে, তো অরিজিনাল মাল ওইখানে বিক্রি করে, পাশাপাশি চায়নার যে কিছু নকল ব্র্যান্ড সেগুলো বিক্রি করে। আমরা অরিজিনাল এবং কপি যেটা দুইটাই বিক্রি করি। যারা এখানে এজেন্ট আছেন তারা প্রতিদিন আমাদেরকে রেট দিয়ে দেয়। র্যাব বলছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতি মুনাফার জন্য ভোক্তাদের ঠকাচ্ছেন। ক্যাসিও, সিটিজেন সহ আরও কয়েকটি কোম্পানির নকল পণ্য বিক্রি হচ্ছে। এই সমস্ত পণ্যগুলি কিন্তু আপনার অরিজিনাল পণ্যটিতে কয়েক বছর যায়, আর এই ধরনের পণ্যগুলি কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ফলে কিন্তু ভোক্তা বা ক্রেতারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। চেক জালিয়াতির মামলায় রিজেন্টের শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আদালত। ঢাকা মহানগর তৃতীয় যুগ্ম দায়রা জজ মোহাম্মদ আল আমিন এই দিন ধার্য করেন। এর আগে বৃহস্পতিবার সকাল 11টার দিকে শাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 2017 সালে রিজেন্ট হাসপাতাল ও শাহেদ সহ 3 জনের বিরুদ্ধে সিএমএম আদালতে 2 কোটি টাকার চেক প্রতারণার মামলা করে ফার্মার্স ব্যাংক। 2018 সালের 30 এপ্রিল এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরবর্তীতে 20 আগস্ট মামলাটিতে বিচারের জন্য মহানগর তৃতীয় যুগ্ম দায়রা জজ আদালতে পাঠানো হয়। দেখছেন প্রবাসের সময়। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার সকালে রংপুরের পীরগঞ্জে শেখ কামাল আইটি অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। সাইবার সিকিউরিটির জন্য মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আমরা কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম গঠন করেছি। আমাদের ফরেনসিক ল্যাব আমরা স্থাপন করেছি যাতে সাইবার ক্রিমিনালদেরকে ট্র্যাক ডাউন করা যায় এবং এই অপরাধগুলোকে চিহ্নিত করে তাদের তথ্য প্রমাণগুলো ডিজিটাল মাধ্যম থেকে পাওয়া যায়, তার জন্য আমরা ফরেনসিক ল্যাব গঠন করেছি। দেশের পুঁজিবাজার থেকে বড় অঙ্কের অর্থ সংগ্রহে আইপিওর অনুমোদন পেয়েছে রবি।
এরই মধ্যে বাজারে লেনদেন শুরু হয়েছে ওয়ালটনের, আর তালিকাভুক্তির অপেক্ষায় আছে এনার্জি প্যাকের মতো বড় প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, এমন প্রতিষ্ঠান পুঁজিবাজারের গভীরতা বাড়িয়ে টেকসই করতে সহায়ক হবে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পুঁজিবাজারের তারল্য বিবেচনা করে বড় অঙ্কের আইপিও অনুমোদন দিতে হবে পরিকল্পিত বিরতি দিয়ে। হরিপদ সাহার রিপোর্ট। দেশের পুঁজিবাজারে ভালো ব্যবসা করছে এমন টেকসই ও বিনিয়োগযোগ্য প্রতিষ্ঠানের সংখ্যা কম। দীর্ঘদিন ধরেই বিশ্লেষক ও বিনিয়োগকারীরা একে পুঁজিবাজারের বড় দুর্বলতা বলে আসছেন। এই অবস্থায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিএসইসির অনুমোদন নিয়ে দেশের বৃহত্তম ইলেকট্রনিক পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন পুঁজিবাজারে এসেছে। বড় মূলধনী এ প্রতিষ্ঠানের শেয়ারের মাত্র 0.97% প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের, বাকিটা স্পন্সর বা উদ্যোক্তাদের হাতে। এদিকে বুধবার বিএসইসির সভায় মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবির আইপিও অনুমোদন করা হয়। 10 টাকা ফেস ভ্যালুর প্রায় 52 কোটি 38 লাখ শেয়ার ছাড়বে রবি। গত মাসেই বিএসইসি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের আইপিও অনুমোদন করে। কোম্পানিটি পুঁজিবাজার থেকে 150 কোটি টাকা মূলধন সংগ্রহ করবে 15 কোটি শেয়ার ছেড়ে। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ভালো আর্থিক ভিত্তির বড় প্রতিষ্ঠান বাজারকে শক্তিশালী করবে। 523.8 করোড় টাকার যে রবির যে আইপিও এসছে, এইটা খুব ভালো একটা ওয়েলকাম সিদ্ধান্ত বিএসইসির আমি বলবো। তার কারণ এরকম একটা বড় জায়েন্ট টেলিকম কোম্পানি সেকেন্ড বাংলাদেশের বাজারে আসলো, এটা খুব ভালো একটা ইমেজ পুঁজিবাজারে আনবে। বড় কোম্পানি যত তালিকাভুক্ত হবে পুঁজিবাজারের গভীরতা বাড়বে, ভালো বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়বে। লাভজনক বড় প্রতিষ্ঠান বাজারে তালিকাভুক্ত হলে সাধারণ বিনিয়োগকারীরা ঝুঁকি কমানোর সুযোগ পায়। তবে এক্ষেত্রে যৌক্তিক পরিমাণ শেয়ার ছাড়েরও গুরুত্ব তুলে ধরেন এই বিশ্লেষক। ভালো শেয়ার যদি পর্যাপ্ত না ছাড়ে বেনিফিট পাবে না, আবার যদি খারাপ শেয়ার পর্যাপ্ত ছাড়ে সেটা দেখা যাচ্ছে আপনার মার্কেট লুজার হবে। যদি বড় বড় কোম্পানি অনেক বেশি শেয়ার বাজারে আপলোড করে, অবশ্যই তাহলে আপনাদের ফাঁক করে আনতে হবে। একটা কোম্পানি আসলে তার কয়েক মাস পরে আরেকটা কোম্পানি আসতে হবে। নিয়ন্ত্রক সংস্থা ও অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো ভালো মৌলভিত্তির প্রতিষ্ঠিত কোম্পানি তালিকাভুক্তির চেষ্টা অব্যাহত রাখবে বলে আশা করেন পুঁজিবাজার বিশ্লেষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদ 20% নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে দেশের ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এর আগে ব্যাংকগুলোকে অন্য ঋণের তুলনায় ক্রেডিট কার্ডের সুদ সর্বোচ্চ 5% বেশি রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, যা কেবল অপরিশোধিত বকেয়ার ওপর প্রযোজ্য। এছাড়া নির্দেশনা ছিল, গ্রাহকরা ক্রেডিট কার্ডে 50% পর্যন্ত নগদ টাকা উত্তোলন করতে পারবেন। কিন্তু সম্প্রতি কোনো ব্যাংক এসব নির্দেশনা না মেনে ঋণ ঝুঁকি বৃদ্ধি করছে। সেই সাথে বেশি সুদ আদায় করা সহ ক্রেডিট কার্ডের অপরিশোধিত বকেয়া বিলের ওপর লেনদেনের তারিখ থেকেই সুদ আদায় করছে। এসব পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক থেকে ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদ 20% বেঁধে দেওয়া হয়েছে বলে জানানো হয়। আর সুদ আরোপ করা যাবে ঋণ পরিশোধের তারিখ শেষ হওয়ার পর।